আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১৮। লিখেছেন ফাবিহা মম। বিয়ের পরপরই বিচারের জন্য পঞ্চায়েতে চলে গেল মাহাতিম। পঞ্চায়েতের মাঠে কঠোর একটা বিচার করা হবে, যে বিচারে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। মাহাতিম সেখানে পৌঁছে যেতে গ্রামের সুপরিচিত পঞ্চায়েত মাঠটা দেখতে পেল। পঞ্চায়েত বলা জায়গাটার কাছে প্রচুর মানুষের ঢোল দেখা যাচ্ছিল। গ্রামের প্রায় ৭০% মানুষ এখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ এখানে কী ধরনের বিচার করা হবে সেটা দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছে। মোল্লা হান্নান অনেকক্ষণ যাবৎ মৌন অবস্থা পালন করছেন। মাহাতিম এবং তরুণের অপেক্ষায় চুপ হয়ে আছেন। এদিকে তার ডানে বামে বসে থাকে মুরব্বির মতন ব্যক্তিরা। হান্নান শেখ তর্জনী তুলে মাহাতিমের দিকে তাক করলেন, সাথে সাথে ইশারা করলেন ডান দিকের চেয়ারগুলোতে বসে পড়তে। মাহাতিম মৃদু ভঙ্গিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকটা বুঝিয়ে দিল। চুপচাপ ভঙ্গিতে ডান পাশের চেয়ারগুলোতে বসে পড়ল। বিচার কার্য শুরু হতেই পুরো ঘটনা পঞ্চায়েতের কাছে ব্যক্ত হলো। মাহাতিম এক এক করে সব ঘটনা সবিস্তারে উল্লেখ করে দিল। সবাই সেসব পণ্ড কাহিনী শুনে কানাকানি করতে থাকল। কেউ কেউ গর্জে উঠল তরুণকে মেরে ফেলার জন্য। এমন বৈর অবস্থায় সৃষ্টি হতেই ক্ষণিকের মধ্যে ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামবাসী। ক্ষুব্ধ হয়ে উঠল যুবক, পুরুষ, বুজুর্গ ব্যক্তিরা। হান্নান শেখ দ্রুত তাদের ঠান্ডা করে নিজ নিজ জায়গায় শান্ত হতে বললেন। যোগ্যমতো বিচারের জন্য তরুণকে সবার সামনে হাজির করলেন। তরুণের অবস্থা এতটাই করুণ ছিল, তাকে গাড়ি থেকে নামানোর জন্য 4টে মানুষ লেগেছে। মাহাতিম যা যা বলেছিল তরুণ ভয়ের চোটে সব কথা স্বীকার করে নিয়েছে এক লহমায়। এমত অবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে তরুণকে জেলে দেওয়ার চিন্তা করলেন হান্নান শেখ। আইন নিজের হাতে তুলে গর্বিত কাজ করার চিন্তায় স্থগিত রাখতে চান। তরুণ একটু সুস্থ হলে সদর হাসপাতাল থেকে পুলিশের হাতে চলে যাবে। এরপর যা করার সেটা পুলিশই করবে। দরকার পড়লে শক্ত রোলারের ডলা দিয়ে আবার পিটানোর ব্যবস্থা করবে পুলিশ। পুরো কার্যাদি সম্পূর্ণ করতে করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। কিছু সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হতে থাকে। এই উসিলায় গ্রামে একটা নতুন নিয়ম যুক্ত হয়। কোনো পরপুরুষ যদি মেয়েদের ইজ্জতে হাত দিতে আসে, তাকে খোলা ময়দানে উলঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি নরপশুটা মারা যায়, সেটার দায়-ভার খারিজ করা হবে নিশ্চয়ই। বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে মুছে সজীব দেখা যাচ্ছে। নাক ভেসে আসছে মাটির কাদাটে গন্ধ, শ্যাওলাজনিত মিশ্র ঘ্রাণ, মধুযুক্ত ফুলের মিষ্টি মিষ্টি সুবাস। গ্রামের লোকজন ধীরে ধীরে নিজেদের গৃহের ফেরার পথ ধরল। সবাই যখন জলুম মুখে হাসিখুশি ভঙ্গিতে চলে যেতে থাকলো, মোল্লা হিসেবে হান্নান শেখ কতটা ভরসাযোগ্য ব্যক্তি সেটা সহজ সরল গ্রাম্যবাসীর চেহারা দেখে বুঝতে পারল মাহাতিম। আকাশটা এখনো কালোরূপে অন্ধকার হয়ে আছে। রাতে যে আবার মুষলধারে ঝুম বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যায়। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠটার শেষ প্রান্তে যে বিশাল বটগাছটা দাঁড়িয়ে আছে সেটার নিচে এসে বৃষ্টি স্নান প্রকৃতি দেখছে। ঠান্ডা হাওয়ার ক্ষণস্থায়ী ঝাপটা গাছের পাতাগুলো দুলে উঠছে খুব। সেই পাতা থেকে টপ টপ করে পানি পড়ছে মাহাতিমের সাদা শার্টটায়। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আজ, যে দিনটার কথা সে কোনোদিন ভুলবে না। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করত মাহাতিম। হয়তো স্বপ্নেও সে ভাবতেও পারেনি এখানে এসে এভাবে বিয়ে করে ফেলবে। মন ও মস্তিষ্কের উপর এভাবেও অনুভূতির ছোঁয়া লেগে যাবে। মাহাতিম আকাশে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিল। তখনই গায়ের উপর বয়ে গেল প্রকৃতির ঠান্ডা বাতাস, শীতল হাওয়া। মনটা তার পরশ পাওয়ার জন্য আক্রান্ত। তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন। স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এই মুহূর্তকে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনের দরজাটা ধীরে ধীরে উন্মুক্ত করে জড়তা কাটানো দরকার।
সেই দরজা যখন সঠিক সময়ে খুলে যাবে তখন ভালোবাসার মুঠো নিয়ে বিশেষ আবেদন করতে দেরি করবে না মাহাতিম। সেদিনই হয়তো অধিকার খাটাতে বাধা কাজ করবে না, মনের কাছে অন্যায় তুল্য অপরাধ বোধ হবে না। হান্নান শেখ সব কাজ শেষ করে হঠাৎ আশেপাশে তাকাতে লাগলেন। মাহাতিম একটু আগে সাথে ছিল, হুট করে কোথাও গায়েব হলো। হান্নান শেখ ব্যতিব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল। হয়তো মাহাতিম চলে গেছে সেটা ভেবে নিজেও গন্তব্যের দিকে ছুটছিল, কিন্তু পথিমধ্যে চোখ দুটো বটগাছটার দিকে আটকে গেল। চিন্তিত মুখটা নিমেষের মধ্যেই হাসিতে উজাড় হলো। তিনি দ্রুত পায়ে হেঁটে গেলেন গাছটার দিকে। সেখানে পৌঁছানো মাত্রই পেছন থেকে মাহাতিমের কাঁধে হাত রেখে দিলেন। শক্তপোক্ত কাঁধে হঠাৎ ভার টের পেয়ে মুখটা ডানে ঘোরালো মাহাতিম। কাঠটার দিকে আর চোখে তাকিয়ে বৃদ্ধ হাতটার দেখতে পেল সে। কাঁধ থেকে চোখ সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো হান্নান শেখের দিকে। হান্নান শেখ কাঁধ থেকে হাত সরিয়ে মাহাতিমের মোটা বাহুতে দুটো আলতো চাপ মারলেন। ঠোঁটে মুখে হাসি ফুটিয়ে প্রফুল্ল গলায় বললেন, বাড়ি যাওনি তাহলে? মাহাতিমের বৃদ্ধের হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিল। মাথাটা ডানে বামে না সূচকে দুলিয়ে হাসি মুখে বলল, আপনাকে ছেড়ে গেলে আমার মান ইজ্জত থাকবে না নানা। আপনার নাতনিগুলা খুবই ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটেফোঁটা টাকা নেই, আমি একদম ফতুর। আপনার নাতনির জন্য কিভাবে শাড়ি কিনি বলুন? স্বামী হিসেবে কিছুই দিতে পারছি না, কি লজ্জার কথা। হান্নান শেখ হো হো করে হেসে দিয়ে সঙ্গে আসতে বললেন। সেখানকার সবচেয়ে বড় মার্কেটের দিকে শাড়ি কিনতে নিয়ে গেলেন। মাহাতিম এদিকে শাড়ি পছন্দ করতে ব্যস্ত হলে হান্নান শেখ টুপ করে পাঞ্জাবির দোকানে ঢুকে গেলেন। বাড়িতে সবাই কঠিন রূপে দুজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে। কখন মাহাতিম এসে স্বস্তির খবর শোনাবে সেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবে আছে। সকালে সেই ঘটনার পর সুরাইয়া রুমের বাইরে আসেনি। শেফালি যদিও নানা ছুতো দেখিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়েছে, কিন্তু সুজলার চোখ রাঙ্গানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটে পড়েছে। আজ বাড়িতে কেমন ঝড় উঠবে সেটা হয়তো কেউই জানে না। সদ্য বিবাহিত দম্পতি নিয়ে মুখর অবস্থা সবার। মেহনুর একা একা রুমের মধ্যে বসে আছে, জানালার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায়ায় প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে মেহনুর। সে যদি ওদের সাথে রিসোর্টে না যেত তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতো না নিশ্চয়ই। একে একে সবাই কষ্ট পেয়েছে ওর ঘটনার জন্য। শেফালির কোটনীতে থেকে শুরু করে সবার আচরণ কষ্ট পেয়েছে দাদা ভাই। মানুষটা সবার সামনে শক্ত হয়ে থাকলেও নিজেও বিছানায় গেলে দুঃখী হয়ে যায়। প্রচণ্ড ভারাক্রান্ত মনে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। একদিন হুট নিরালা ভুক্ত হয়ে যাবেন, চলে যাবেন সকলের অগোচরে। সকল মায়া বন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতি রেখে যাবেন অনেক। রাতটুকু গভীর হওয়ার জন্য ঘড়িতে ৮টা বাজলেই চলে। এর মধ্যে যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কথাই নেই। সৌভিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে। সাময়িক বিশ্রামের জন্য সাবার রুমে এসে আড্ডা বসিয়েছে। সেগুন কাঠের খাটটা জুড়ে গোল হয়ে বসেছে সবাই। জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও বৃষ্টির প্রবণ ঝাপটার ভুতুরে আওয়াজ হচ্ছে। বাড়িতে পিনপতন নীরবতা ছেয়ে থাকলেও সাবার রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। ফারিন বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে কোলে বালিশ তুলে নিল। সবাই ওদিকে হাসাহাসি করে আড্ডা দিতে থাকলে ফারিন নীতির কানে চিম্বু সুরে বলল, ভাই দেরি করছে কেন? ওদিকে যদি মেহনুর ঘুমিয়ে যায় তখন? ফারিনের আওয়াজটা নিচু সুরে হলেও নীতির কান ডিঙ্গিয়ে সেটা সিয়ামের কানেও গেল। সিয়াম কথাটা শুনতে দেরি অমনি নীতিকে কঠিনভাবে থামিয়ে দিল। নীতি ভ্রু কুচকে তাকিয়ে থাকলে সিয়াম ওকে অগ্রাহ্য করে ফারিনের উদ্দেশ্যে বলল, ওই ফারিন, তোরে বলছি না ছোট মানুষের মতো থাকবি? একটুখানি বয়সে পাকনা পাকনা কথা বলস কেন? বড় ভাই কি করব না করব এইসব নিয়া কোন সাহসে টালটু বল্টু করস? থাপড়ে একেবারে চাপার দাঁত খুইলা ফেলুম। সিয়ামের কথায় আড্ডা থেমে গেল সবার। সবাই কৌতূহল দৃষ্টিতে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ফারিন তখন ভ্যাংচি কেটে বিরক্ত মুখে বলে ওঠে, তুমি আমাদের কথায় নাক গলাচ্ছ কেন? তোমার নাকের গলনাক্য কি বেশি? বেশি হলে সেটা কেমিস্ট্রি ল্যাবে লাগাও। আমাদের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছ কেন?
সিয়ামর কথা শুনে ক্ষুব্ধ গলায় কিছু বলবে, অমনি বিপরীত দিক থেকে তো বলে উঠল, ও মামু, তুমি এত খোঁজাখুঁজি করতেছো কেন? খাওয়ার চাপ লাগছে? কলাপাতা আনো? সিয়াম এবার দারুণভাবে রেগে গেল, কিন্তু তোফকে পাল্টা কিছু শোনানোর পূর্বেই সুজলা এসে দরজায় দাঁড়ালো। মাহাতিমের আগমন নিয়ে খবর দিতেই সবাই হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে গেল। একদম নিচে নেমে আঙ্গিনায় এসে দেখল হান্নান শেখ ও মাহাতিম দুজনেই কাকভেজা হয়ে এসেছে। দুজনের হাতেই সাদা রঙের দুটো প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। মাহাতিম ভেজা চুলগুলো আঙ্গুলের ঝাড়তে ঝাড়তে নীতিকে কাছে আসতে বলল। হান্নান শেখ চৌকির উপর ব্যাগ থেকে রেখে ক্লান্ত শরীরে বসে পড়লেন। সুজলা ও মার্জা দুজন এসে হান্নান শেখ ও মাহাতিমের কাছে দুটো গামছা দিল। মাহমুদা রান্নাঘরে খাবার গরম দিতে চলে গেল। হান্নান শেখ পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পড়লেন। মাহাতিমের হাতে নতুন কেনা পাঞ্জাবি তুলে দিয়ে ওকে পোশাক বদলাতে বলে দিলেন। মাহাতিম শার্ট প্যান্ট পাল্টে নিচে খেতে চলে এলো। নীতিকে দিয়ে মেহেনুরের রুমে নতুন শাড়িটা পাঠিয়ে দিল। হান্নান শেখ ও মাহাতিম একসাথে রাতের খাবার শুরু করলো। সুজলা ইচ্ছে করে মেহেনুরের রুম থেকে বের করে আনলো। মেহেনুর লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। এর মধ্যে বড় মার জোরাজোরিতে সে নিচে আসলে ঠিকই, কিন্তু মাহমুদার পিছনে আড়াল করে দাঁড়িয়ে রইল। মাহাতিম খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে মেহেনুরের অবস্থাটা বুঝে নিল। লাল শাড়ির লাল আঁচলটার অস্থিরতা দেখে আবার খাওয়ায় মনোযোগ দিল। প্লেটে লোকমা পাকাতেই হান্নান শেখের উদ্দেশ্যে বলল, না না, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটায় তোফ ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে? মাহাতিমের কথা শুনে দোতলা থেকে হা করে তাকালো সবাই। একযোগে সবাই তখন হাপিতে দৃষ্টিতে তাকিয়ে আছে। তোফ চোয়াল ঝুলানো অবস্থায় চোখ বড় করে ফেলল। 2 মিনিটের স্তব্ধ দৃষ্টিতে নীরবতা পালন করে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, ভাই, আমারে একটু বিষ দে তো, আমি একটু বিষ খাই। শালা এটা কি বলল ভাই? আমি কবে ওর রুমে ঘুমাইতে চাইলাম? ওর বিছানে কি মধু ল্যাপটাই আছে? আমি থাকতে চাইলাম কবে? তৌফের কথায় সূত্র ধরে সাবির তখন বলে উঠল, ভাই যে ভাবির রুমে ঘুমাতে চাচ্ছে এটা তুমি বুঝো না? স্বাভাবিক হও, আর বিষ খেতে চাইলে এখানকার টয়লেট থেকে 1 চামচ হলুদ পদার্থ তুলে খাও। এই বিষের মধ্যে সব ভিটামিন তো পাবাই, সাথে গন্ধের ঠেলায় আগেই মরে যাবা। সাবিরের পক্ষ নিয়ে সিয়াম এবার বলে উঠল। আশ্চর্যের সীমা অতিক্রম করে স্বাভাবিক কণ্ঠে বলল, সাবিক ঠিক বলছে মামু। ওমাগো বইলা মরার চেয়ে ওমাগু বইলা মইরা যা। জানোস, জীবনে আমি বহুত পাপ করছি, কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলি নাই ভাই। নিজেরে আমি কুটনামি অফিসের হেড ভাবি, অথচ এই হারামি আমারেও ছাড়াইয়া গেছে। কি ধরনের মিথ্যা গো বাবা? সৌভিক ও নীতি নিজেদের মধ্যে হতাশা ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। দুজনেই একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তার ধরন দেখে হতাশায় করতে লাগলো। হান্নান শেখ মাহাতিমের কথাটা শুনতে পেয়ে ফাজলামের আঁচটা ধরে ফেললেন। ভাজা মাছ থেকে ক্ষুদ্র অংশ ভেঙে নিতেই বড় কাঁটাটা চোখে পড়ল তার। তিনি কাঁটাটা বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চেপে তুলে ফেললেন। মেহিনুর যে ভীষণ লজ্জায় আরও চুপসে যাচ্ছে সেটা ওর নড়াচড়া দেখেই বুঝতে পারলেন। ভাতের শেষ লোকমায় মাছ পুড়ে হাসির সুরে তিনি বললেন, আমার দাদুর রুমে ঘুমাতে গেলে সে তো তোমারে তাড়িয়ে দিবে না। এখন বাকিটা তোমার ইচ্ছা। তোমার খাওয়া তো হয়ে গেল, এখন একটু বিশ্রামে যাও। হান্নান শেখ মিনিটের মধ্যে হাত ধুয়ে রুমের দিকে চলে গেলেন। খাওয়ার পূর্ব শেষ হয়ে গেলে মাহাতিমের নীতিকে ডেকে চুপি চুপি ওকে কাজ দিয়ে দিল। শাহনাজ ও সাবার হাতে আরও কিছু নোট গুজিয়ে মেহিনুরকে সাজানোর জন্য পাঠিয়ে দিল। মাহাতিম নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিলে হঠাৎ ওর পকেটে থেকে ফোন বাজতে লাগলো। সাদা পাঞ্জাবির পকেটে থেকে ফোন বের করে সেটা রিসিভ করে বলল, হ্যালো। কলের এপাশ থেকে উত্তর পেতে অপর পাশ থেকে বলে উঠল, আপনি আর ভ্যাকেশন পাবেন না মাহাতিম আনসারি। আমরা দুঃখিত। আপনি শীঘ্রই আপনাদের ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ। আপনার মেইলে নোটিশপত্র পাঠানো হয়েছে। মাহাতিম কথাটা শোনার সাথে সাথে আশাহত ভঙ্গিতে চোখ কুঁচকে ফেলল। ঠোঁট গোল করে চোখা
করতেই শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে করতে কলটা এক পর্যায়ে কেটে গেল। কিন্তু মাহাতিম কান থেকে ফোন সরালো না, চোখ খুলেও তাকালো না। ওই ভঙ্গিতে বিছানায় শুয়ে চুলে হাত ঢুকিয়ে রাখল সে। পুরো মোল্লাবাড়ির ৯টার ভেতর শুনশান হয়ে গেছে। সারাদিনের ধকল শেষে সবাই রুমে ঘুমিয়ে পড়েছে। বাইরে এখন তুখুর বৃষ্টি নেই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতো এখনো টুপটাপ পানি পড়ছে। বিছানায় নতুন বউয়ের বেশে বসে আছে মেহিনুর, গায়ে সাদা রঙের জামদানি শাড়ি, যার চওড়া পাড়টা টকটকে লাল। মাহাতিমের অপেক্ষায় সময় গুজরান করতে করতে মাথার ঘুমটা সরিয়ে বৃষ্টি দেখছে মেহিনুর। ঘণ্টাখানেক ধরে ঘুমে ঢুলু চোখে জেগে থাকার চেষ্টায় আছে। মায়ের কড়া নির্দেশে স্বামী না আসা পর্যন্ত ঘুমাতে নেই, সেজন্য না চাইতেও জেগে থাকতে হচ্ছে। জুবুথুবু হয়ে বসে থাকতেই কানে দরজা খোলার আওয়াজ আসে। সেই আওয়াজের সাথে ভেসে আসে ইশারাসূচক কাশির শব্দ। মেহিনুর ওর আগমন বুঝতে পেরে তাড়াতাড়ি মাথার ঘোমটাটা টেনে নিল। লম্বা ঘোমটায় মুখ ঢেকে বসলে ছিটকিনি লাগানোর আওয়াজ পেল। আদৌ কি মাহাতিম এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলো। মেহিনুর ঘুমটার আড়ালে খুব সাবধানে মাহাতিমকে দেখার চেষ্টা করে। ভয় লজ্জা জড়তার জন্য মেহিনুর শুধু এতটুকু বুঝতে পারল, মাহাতিম ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। লম্বাটে মানুষটা খুব আস্তে ধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। মাহাতিমের অমন নিঃশব্দ অগ্রসর বুকের হৃৎপিণ্ড ধূপ করে বেড়ে গেল ওর। বক্ষস্থল পর্যস্ত শুকনো হয়ে উঠল মেহিনুরের। বারবার ঢোক গিলতে থাকলে ততক্ষণে মাহাতিম ওর কাছে এসে বসে। হাত দুটো এগিয়ে ঘুমটার দুই প্রান্ত ধরে ধীরে ধীরে উপরের দিকে তুলে ফেলে। মেহিনুর চোখাচোখি হওয়ার ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করে। সেকেন্ডের ভেতর আবার চোখ খুলে নিজেকে শান্ত রেখে মাহাতিমের দিকে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয়। মাহাতিম কোনো কিছু বুঝতে না পেরে ওর হাতের দিকে তাকায়। পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। মেহিনুর মায়ের কাছে যে পারিবারিক নির্দেশ পেয়েছিল সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য মাহাতিমের দিকে বাড়িয়ে দেয় হাত। মাহাতিম কিছুটা কৌতূহল মনে মেহিনুরের ছোট হাত দুটোর নিজের হাত দুটো মিলিয়ে দিল। মেহিনুর বড় একটা ঢোক গিলে জড়তাপূর্ণ অবস্থায় মাহাতিমের হাত দুটো ধরল। সেই হাত দুটো ধীরগতির কাছে টেনে নিজের দু চোখের পাতায় ছুঁয়ে দিল। মাহাতিম অবাক হয়ে মেহিনুরের কাজগুলো দেখছিল। চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া কোনো উপায় ছিল না তখন। মেহিনুর খুবই কোমলভাবে আঁকড়ে ধরা হাত দুটো চোখ থেকে নামিয়ে ফেলে। সম্মানসূচক হাত দুটোর সজ্ঞানে ঠোঁটের উষ্ণ চাপে চুমু দেয়। মাহাতিম ঘটনার চরম আকস্মিকতায় তৎক্ষণাৎ বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস টানে। অস্বাভাবিক হয়ে থমকে যায় সে। মেহিনুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহিনুর ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে। হাত দুটো ছেড়ে দিয়ে নিচু করা মাথাটা মাহাতিমের দিকে তুলতে থাকে। স্বচ্ছ দুষ্টিতা ধীরে সুস্থে উপরে তুলতেই ফ্যালফ্যাল ওর দিকে তাকিয়ে থাকে। মাহাতিম কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর মেহিনুরের উদ্দেশ্যে বলে ওঠে, নিচে যাবে, চলো। মেহিনুরের ফ্যালফ্যাল চাহনিটা তৎক্ষণাৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মাহাতিমকে পাল্টা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইল। মাহাতিম ওর কোলটার দিকে হাত এগিয়ে ডান হাতটা শক্ত করে ধরল। বিছানা থেকে নামার জন্য তাগাদা দিয়ে ফেলল। মেহিনুর শেষমেশ কৌতূহল আটকাতে না পেরে প্রশ্ন করে বলল, নিচে যাবেন কেন? প্রতিউত্তর মাহাতিম শুধু হাসি ফিরিয়ে দিল। মেহিনুর কোনো উত্তর না পেলেও মাহাতিমের আদেশ মেনে ওর হাত ধরে নিচে নেমে এলো। মাহাতিমের পিছু পিছু হেঁটে এসে দেখল মাহাতিম সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে। মেহিনুর আবার ওকে প্রশ্ন করলে এবারও শূন্য উত্তরে ফিরে আসে। মাহাতিম ওকে খুব সাবধানে কলপারে নিয়ে গেল। মেহিনুর কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই লোক কলপারে কেন আনলো। মাহাতিম ওর হাতে এক মগ পানি তুলে দিয়ে এতক্ষণ পর বলল, অজু করো মেহিনুর আফরিন, উত্তম রূপে অজু করো। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেহিনুর। ভুরু দুটো মারাত্মক কুঁচকে বিস্ময় নিয়ে তাকালো। এদিকে পাঞ্জাবি দুই হাতে তুলে কাজ শুরু করেছে মাহাতিম। সেই দৃশ্য দেখে কিছুক্ষণ নীরব থেকে অজু করে ফেলল মেহিনুর। অজুর পর্ব শেষ করে দুজনেই রুমে ফিরে এলো।
মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে একটা দাঁড়ালো মাহাতিম, আরেকটায় মেহিনুর দাঁড় করিয়ে মাথার ঘুমটা টেনে দিল। নবজীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে 2 রাকাত সালাত আদায় করল। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্তার নাম নিল দুজনেই। মেহিনুর এখনো আশ্চর্য হয়ে আছে, আশ্চর্য মুখে বিছানায় বসে থাকা, মাথা নিচু করে আছে। মাহাতিম রুমের লাইট নিভিয়ে জানালা দুটো খুলে দিয়েছে। অন্ধকার আকাশটা বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বলে আলোকিত হয়ে উঠেছে। রুমটা অন্ধকার করতেই অজানা ভয়ে আতঙ্কগ্রস্ত হলো মেহিনুর। মাহাতিমের আগমনটা আবারও নিঃশব্দে হতেই মাহাতিম ওর গাল দুটো ধরে ছোট্ট মুখটা উপরে তুলে ফেলল। ড্যাব ড্যাব চাহনের মাঝে আকাঙ্ক্ষিত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বলল মাহাতিম, তোমাকে আমি সময় দিতে প্রস্তুত মেহিনুর। তোমার কাছে শুধুমাত্র একটা আবদার করব, তুমি কি আমার কথাটা রাখবে? কণ্ঠের আকুল রাখা বাকুল সুর শুনে ঢোক গেল মেহিনুর। কি উত্তর দিবে সেটা নিয়ে চিন্তা করার আগেই মাহাতিম ওর দিকে আরেকটু এগিয়ে এলো। মেহিনুর আঁচলটা খামচে ধরতেই মাহাতিম বলে উঠল, কোমরের কাটা জায়গাটায় একটা মাত্র চুমু খাবো মেহিনুর, আমাকে শুধু এইটুকু অধিকার দিয়ে দাও। মাহাতিমের কথায় প্রচণ্ড লজ্জা পেল মেহিনুর। এই লজ্জায় নত হয়ে চোখটা পর্যন্ত তুলতে পারল না। মাহাতিমের কথায় কি উত্তর দিবে মেহিনুর যেন বুঝতে পারল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পৈশাচিক আওয়াজের গা কেমন ছমছম করে উঠছে। কালো কুচকুচে আকাশটা এমনভাবে ফেটে যাচ্ছে যেন দিনের আলোতে পুঞ্জীভূত হচ্ছে বারবার। খোলা জানালার জন্য বাইরের ভয়াবহতা রুমের ভেতরে চলে আসছে এখন। আলোহীন রুমটার ভেতর থেমে থেমে আসছে বিদ্যুৎ পৃষ্ঠের আলো। মাহাতিম কিছু সময় চুপ থেকে সাদা পাঞ্জাবির বোতামে হাত দিল। মেহিনুরের নত মুখটার দিকে দৃষ্টি রেখে প্রথম দুটো বোতাম খুলে ফেলল। মেহিনুর আর চোখে এমন অবস্থা দেখে কচ্ছপের মতো শক্ত খোলসের মতো ভেতরে গুটিয়ে যাচ্ছিল। মাহাতিম স্লিপ দুটো ঠিক করার জন্য হাত দুটো কবজি পর্যন্ত নামালো। এরপর ঠিকঠাক মতো গোটানোর জন্য আবার ভালোভাবে ফন্ট করতে লাগলো। কনুইয়ের কাছে মোটা করে গোটাতেই মেহিনুরের দিকে এগিয়ে গেল মাহাতিম। মেহিনুরকে পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে ওর 2 কাঁধ শক্ত করে ধরল। মেহিনুর তখন কাঁধের কাছে ভার অনুভব করতেই মাহাতিমের দেখার জন্য মুখ তুলে তাকালো। ঠিক তখনই আকাশের আলো নিভে গিয়ে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। মেহিনুর কিচ্ছু দেখতে পেল না তখন। অদৃষ্ট অবস্থায় তাকিয়ে থাকতেই হঠাৎ দুম করে ধাক্কা খেলো। নিজের সাথে কি হলো সেটা বুঝে ওঠার আগে মাথার নিচের নরম বালিশের অস্তিত্ব বুঝতে পারল। কাঁধের কাছে এখনো সেই শক্ত হাতের ভার লাগছে। মাহাতিম নিজের শক্ত হাত দুটো দিয়ে মেহিনুরের কাঁধ খাবলে রেখেছে। মেহিনুর বড় করে ঢোক গিলতে চোখের পাতা খুলে তাকালো। উজবুকের মতো তাকিয়ে থাকতে মাহাতিম ওর মুখের দিকে একটুখানি নুয়ে এলো। কাছে আসা এমন আকস্মিক মুহূর্ত দেখে বুকের যন্ত্রণা যেভাবে ধপাস ধপাস করে লাফাচ্ছে, ধূপপুকানি যেভাবে অস্বাভাবিক করে ছুটে চলেছে, তাতে মেহিনুরের ঠোঁট থেকে গলার সুর পর্যন্ত গুলিয়ে গেছে। খরার মতো শুকিয়ে গেছে গলদেশের অবস্থা। বারবার ঢোক গিলেও শুষ্ক গলা সিক্ত করা যাচ্ছে না। নাকের কাছে মাহাতিমের নেশালো পারফিউমের ঘ্রাণ এসে আচ্ছন্ন করে দিল ওকে। মনের অগোচরে চোখ বন্ধ করে ফেলল, পুরোপুরি বশীভূত করে ফেলল মেহিনুরকে। গায়ের উপর বিশাল দেহের মানুষটা বেশ দূরত্ব রেখে মুখের উপর ঝুঁকে আছে। তার বলযুক্ত হাত দুটো বেশ কোমলভাবে কাঁধে স্থান নিয়েছে। উত্তেজিত নিঃশ্বাসগুলো মুখের উপর অনুভব হচ্ছে ওর। মেহিনুরের ছোট্ট মনটা প্রবল ঝড়ের মতো বিক্ষোভ সৃষ্টি করেছিল। সেই ঝড়টা আকস্মিকভাবে আরও তোলপাড় শুরু করলো। সমস্ত ইন্দ্রিয় অশান্ত হয়ে উঠল। মেহিনুরের চিকন নাকটার হাড্ডির উপর থুতনি বসিয়ে দিল মাহাতিম। এক একটা প্রখর নিঃশ্বাস মেহিনুরের চোখের উপর ফেলতে থাকলো সে। মেহিনুরের কপালের দিকটা পুরোপুরি এগিয়ে যেতেই চোখ বন্ধ করলো দুজনেই। টান টান কপালের লাবণ্যময় চামড়ায় ওষ্ঠযুগলের গাঢ় পরশ অনুভব করল মেহিনুর।
অমনি জড়তার আবেশে ডুবে গিয়ে তীব্রভাবে মিয়ে গেল সে। চোয়াল শক্ত করে চোখ দুটো ভিতরের দিকে খিচে ফেলল মেহিনুর। মাহাতিম ওর কাঁধ থেকে বাঁ হাত সরিয়ে ধীরে ধীরে কানের পেছনটায় 4টা আঙ্গুল রেখে দিল। অবশিষ্ট বৃদ্ধা আঙ্গুল গালের দিকে রাখতেই আঙ্গুলের ডগা দিয়ে মেহিনুরের গাল বুলিয়ে যাচ্ছিল। তীব্র উৎকণ্ঠা নিঃশ্বাসগুলো বেশ জোরে সোরে চোখ বন্ধ অবস্থায় ছাড়ছিল মাহাতিম। কপালে উষ্ণ চুম্বনের কার্যসিদ্ধি সম্পূর্ণ করে তৎক্ষণাৎ তপ্ত স্পর্শ শরীরে ফেলল। চোখ মেলে মেহিনুর খিঁচুনি দেওয়া চোখের দিকে শান্তভাবে তাকালো। ওই খিঁচুনি দেওয়া চোখ দুটোতে তাকিয়ে থেকে সেখানেও ছাপিয়ে দিল উষ্ঠযুগলের ছোঁয়া। মেহিনুর দারুণ কুঞ্চিত বোধে ক্লিষ্ট হয়ে দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেলল। মেহিনুরের জড়সড় করুণ অবস্থা দেখে মাহাতিম না পারতে হেসে দিল। সেই সৌন্দর্য মণ্ডিত হাসিটা ঠোঁটের সর্বোপরি যুক্ত রেখে মেহিনুরের উদ্দেশ্যে বলল, তোমার এই লজ্জা কাতর মুখটা লোভনীয় লাগছে মেহিনুর। লোভনীয় জিনিসটা বুকটার মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু কথার প্রসঙ্গ মাঝপথে থেমে গেলে আর কোনো শব্দ শোনা গেল না। বৃষ্টির তোড়জোড় আওয়াজ এবং বজ্রপাতের ক্ষীণ শব্দ ছাড়া কোনো কথা যেন আসছে না। মাহাতিমের এমন চোখটি দেখে মেহিনুর খুব সংশয় নিয়ে চোখ খুলে তাকালো। অন্ধকারে সবকিছু অদৃষ্ট হলেও আচমকা আকাশ ফেটে বিদ্যুৎ পৃষ্ঠে আলো এসে ঢুকলো। সেই আলোতে মাহাতিমের মুখটা দেখতে পেয়ে আবার সেটা অন্ধকারে তলিয়ে গেল। মাহাতিম ওর কানের পেছন থেকে হাত সরিয়ে বিছানার দিকে এগিয়ে দিল। বাম পাশে থাকা মেহিনুরের হাতটা ভাঁজে ভাঁজে ধরতে লাগলো। মেহিনুর নিজের হাতের উপর ধীরস্থির কার্যাদি টের পেয়ে মাথাটা সেদিকে ঘুরিয়ে এক পলক তাকালো। মাহাতিম যে খুব কায়দামতো আঙ্গুলের ফাঁকে আঙ্গুল বুঝিয়ে নিচ্ছে সেটা বিদ্যুৎ পৃষ্ঠের আলোতে এক ঝলক দেখতে পেল। মেহিনুর সেদিকে উদ্বেগপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকলে মাহাতিম ওর মুখের দিকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমাকে কাছে পেয়ে চুমোর অধিকারটা চাইতাম না মেহিনুর। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে আমাকে চরম অসভ্য ভেবে ফেলেছ। ভাবছ লোকটার চরিত্র আসলেই খুব খারাপ। বিয়ে করতে দেরি, অধিকার খাটাতে দেরি করলো না। মেহিনুর, এই সময় আমাকে খারাপভাবে নিও না। আমার হাতে সময় কম, তোমাকে 3টা দিনের বেশি সময় দিতে পারবো না। একটু আগে ফিল্ম থেকে খবর এসেছে, ভেবেছিলাম তোমাকে আরও কিছুদিন সময় দিতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। ওরা আমার অ্যাপ্লিকেশন ফিরিয়ে দিয়েছে। আমি এখানে কিছুই করতে পারবো না। তোমার মনে এখনও আমার জন্য শক্ত অনুভূতি হয়নি। যেতটুকু আছে সেটুকু হালকার উপর ঝাপসা হয়ে আছে। কাজেই আমি যদি এখন চলেই যাই, তুমি যে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে সেটা আমি জানি। খারাপ লাগছে একটা ব্যাপারে, তুমি আমার জন্য পাকাপোক্তভাবে কিছুই ফিল করো না। আমি যে চলে যাচ্ছি এই ব্যাপারে তোমার খারাপও লাগবে না। মাহাতিমের কথা কিছুই ধরতে পারল না মেহিনুর। শুধু এতটুকু সে বুঝতে পারল মাহাতিম খুব শীঘ্রই নিজের কর্মজীবনে ফিরে যাচ্ছে। মাহাতিম কর্মজীবনের কোনো স্তরে কাজ করছে সে সম্বন্ধে এখনও কিছু জানে না মেহিনুর। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে হাতটা শক্ত করে ধরল মাহাতিম। মুহূর্তের ভেতর হাতটার কাছে টেনে আনলো সে। মেহিনুরের উপর থেকে সরে গিয়ে কোমরের কাছটায় গেল। মেহিনুরের কোমরটার দিকে ডান হাত বাড়িয়ে সেদিনের মতো কিছুটা অংশ উন্মুক্ত করে নিল। ব্লাউজটা একটু উপরে তুলে শাড়িটাও কিঞ্চিত নিচে নামিয়ে ফেলল। ঠিক সাথে সাথেই কাটা স্থানটা চোখের সামনে দেখতে পেল মাহাতিম। অমর সুন্দর চামড়ায় উপর লম্বাটে কাটা দাগটা বোঝা যাচ্ছে। মাহাতিম এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডান হাতে তর্জনী দিয়ে কাটা দাগটা স্পর্শ করতেই থাকে। সেখান থেকে তর্জনী সরিয়ে আলতোভাবে বৃদ্ধা আঙ্গুল চেপে ধরে। মেহিনুরের দিকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে বলে, এখনো ব্যথা করে? মেহিনুর সরল চাহনিতে তাকিয়ে থাকে, মাথাটা না ভঙ্গিতে নেড়ে ওঠে। মাহাতিম তার উত্তরটুকু পেয়ে আবার জায়গাটার দিকে তাকায়। বৃদ্ধাঙ্গুল দিয়ে একবার ছুঁয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। মুঠোয় থাকা মেহিনুরের হাতটা আলতোভাবে ধরে। চোখ দুটো বন্ধ করে কাটা দাগটার উপর
নমনীয় ঠোঁট দুটোর চাপ দেয়। কোমরের উপর মৃদু চাপের অনুভূতি সংকোচ ও উৎকণ্ঠায় মেহিনুর সংকুচিত হয়ে যায়। মাহাতিমের বলপূর্ণ হাতটাকে নিজের সরু সরু আঙ্গুল দিয়ে লতার মতো আঁকড়ে ধরে মেহিনুর ভেতরের দহনক্রিয়ার উদ্বেলিত হয়ে পড়ে। তখন মেহিনুর কোমল চামড়া থেকে স্পর্শ সরিয়ে মেহিনুরের হাতটা ছাড়িয়ে নেয় মাহাতিম। মেহিনুর চোখ খুলে তাকালে তৎক্ষণাৎ মাহাতিমের স্বাভাবিক রূপে বিছানায় শুয়ে পড়ে। পায়ের নিচ থেকে কাঁথাটা টেনে বুক পর্যন্ত ঢেকে ফেলে। ব্যস্ত সুরে মেহিনুরের দিকে বলে, ঘুমাও, আমি আর বিরক্ত করব না। কাঁথাটা অর্ধেক ছেড়ে দিচ্ছি, দরকার পড়লে টেনে নিও। মাহাতিম কথাটুকু শেষ করে মেহিনুরের দিকে পিঠ দিয়ে ঘুমালো। মেহিনুর সেই পিঠটার দিকে অপলক ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজেও শেষমেশ অন্য পাশ ফিরে গেল। মাঝখানে সামান্য দূরত্ব রেখে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে নিল। মাহাতিম সারাদিনের ধকল শেষে বিছানায় শুতে ঘুমানোর জন্য দেরি করল না। শরীরের সব ক্লান্তি শেষে একটু বিশ্রামের জন্য ঘুম তলিয়ে গেল তৎক্ষণাৎ। এদিকে মেহিনুর শত চেষ্টা করেও চোখে ঘুম আনতে সক্ষম হলো না। যখনই চোখ দুটো ঘুমে ঢুলে আসে তখনই বজ্রপাতের ঠাস ঠাস আওয়াজে গা কাঁপিয়ে শিউরে ওঠে। এতক্ষণ বজ্রপাতের শব্দ কম হচ্ছিল, কিন্তু এখন তীব্রভাবে শব্দ হওয়াতে বিছানা শুদ্ধ কেঁপে কেঁপে উঠছে। ছোট থেকে বজ্রপাতের ভীত আছে ওর। কান ফাটিয়ে বিকট শব্দ হলে অপ্রতিভ অবস্থায় পড়ে যায় মেহিনুর। কানে দু হাত তালু চেপে আছে। শব্দ না শোনার বৃথা চেষ্টা হিসেবে চোখ কুঁচকে রেখেছে। এদিকে বর্জ্যের শব্দ যেন প্রতিযোগিতার মতো হচ্ছে, কার চেয়ে বেশি শব্দ করবে সেটা নিয়ে যুদ্ধ চলছে। ভয়ের চোটে চোখও বুঝতে পারছে না মেহিনুর। ভয়ে ভয়ে চোখ দুটো খুললে আকাশ চিরে দিনের আলো ফুটে উঠল। অমনি মেহিনুর প্রচণ্ড আতঙ্কে ব্যতিব্যস্ত হয়ে মাহাতিমের পিঠের দিকে ধেয়ে আসলো। কাঁথার ভেতরে গা লুকিয়ে পিঠের সাথে গুটিসুটি মেরে থাকলো। মাহাতিম তখন তদ্রাস্থনে ঘুমে মত্ত ছিল, কিন্তু পিঠের কাছে বিড়াল ছানার মতো নড়াচড়া টের পেলে চট করে চোখ খুলে তাকালো। ভ্রু দুটো সামান্য কুঁচকে ঘাপলা বোঝার চেষ্টা করলো। মেহিনুর কোনো নড়াচড়া করছে সেটা প্রথমে স্পষ্ট না হলেও শেষে বজ্রপাতের বিষয়টা ধরতে পারল। কয়েক মিনিট চুপ থেকে মাহাতিম ওই অবস্থায় শান্ত সুরে বলল, ওদিকে মুখ ঘুরাও। আদেশসূচক কথা শুনে মেহিনুর দৃষ্টি উপরে তুলল। মাহাতিম ওকে দূরে ঠেলতে চাইছে দেখে ওর মনটা ভীষণ ক্ষুব্ধ হলো। মেহিনুর নির্বাক হয়ে ভাবশূন্য হয়ে গেলে মাহাতিম ওকে আবার বলে উঠল, তোমাকে কিছু বলেছি মেহিনুর আফরিন, তখন যেভাবে শুয়েছিলে ওভাবে মুখ ঘুরিয়ে শো। মেহিনুর হতভম্ব চাহনিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে পিছনের দিকে সরে গেল। এক পর্যায়ে অন্য পাশে মুখ ঘোরাতে আগের মতো চুপচাপ ভঙ্গিতে শুয়ে পড়ল। ভয়ের কারণে কুণ্ঠিত মনটা ভাঙ্গা কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওর। মাহাতিম কি ওর কাছে অব্যক্ত কিছু চেয়েছিল, যেটার জন্য সে রাগ পুষিয়ে অভিমান দেখিয়ে দূরে সরিয়ে দিল? মেহিনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে নিল ঠিকই, কিন্তু পরক্ষণে চরমভাবে আশ্চর্য হয়ে গেল সে। মাহাতিম ওকে পেছন থেকে স্বল্প দূরত্ব রেখে আগলে ধরেছে। একটা হাত মেহিনুরের গলার নিচে সাবধানে রেখে দিয়েছে। কাঁথাটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিয়ে কানের কাছে মুখ এনে বলে, ভয় নেই, আমি আছি, বেশি ভয় লাগলে আমার হাতটা ধরতে পারো। মেহিনুর কণ্ঠের শিহরণে চমকে উঠলে দ্রুত চোখ জোড়া বন্ধ করে ফেলে। তৎক্ষণাৎ একটা বর্জ্যার শব্দ হলে জীর্ণশীর্ণ মনে গলার নিচে পেশিবহুল হাতটা দু হাতে খাবলে ধরল। মাহাতিম খানিকটা হেসে দিয়ে বালিশে মাথা রেখে দিল। মেহিনুরের ভয়ার্থ অবস্থা দূর করার জন্য পেশিবহুল হাতটা নিয়ে শক্ত করে ধরে রাখল। অন্য হাতটা দিয়ে মেহিনুরের খোপাটা খুলে চুলগুলো আঙ্গুলে পেঁচাতে লাগলো। আঙ্গুলের ডগা দিয়ে মাথার চামড়ায় স্পর্শ করতেই আলতো সুরে বলল, তখন আমার হাতে চুমু কিভাবে দিলে, একটুও লজ্জা করলো না? মেহিনুর গলা ভিজে ঢোক গিলে শান্তভাবে উত্তর দিল, আম্মা বলেছিল। মাহাতিম উত্তর শুনে আহাম্মকের মতো তাকালো। চুলের চামড়ায় স্পর্শ করা বাদ দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তোমার মা তো দেখি সাংঘাতিক মহিলা, সে কি করে জানলো তোমার চুমু পেলে আমি খুশি হব? কথার খোলাখুলি অবস্থা দেখে খুব করে কেশে উঠল মেহিনুর। গলাটা একটু খাকারি দিয়ে ঠোঁট কামড়ে বলল,
স্বামীকে সম্মানিত ব্যক্তি বোঝাতে এই নিয়ম পালন করতে হয়। মাহাতিমও ওকে জেরা করার জন্য প্রশ্ন করে বলল, তুমি কি তাহলে সম্মান করো? কোনো উত্তর এলো না মেহিনুরের কাছ থেকে। মাহাতিম বেকুল রূপে অপেক্ষা করল, কিন্তু আর শোনা হলো না উত্তরটা। মেহিনুর গভীর নিদ্রায় ডুবে গিয়ে শরীর ছেড়ে দিল। ধীর গতিতে শরীরের ভারটা মাহাতিমের বুকের সাথে মিশে যেতে থাকলো। গলার কাছ থেকে খাবলে ধরা হাত দুটো ঢিলা হয়ে খসে পড়ল। মাহাতিম ওর ঘুমের উপস্থিতি বুঝতে পেরে নিজের বুকটার সাথে মেহিনুরের পিঠটা পুরোপুরি মিলিয়ে দিল। মাথা থেকে হাত সরিয়ে চুলের মধ্যে নাক ডুবিয়ে দিল। কেশবহুল মাথার চোখ বন্ধ করে নাক ঘষতে লাগলো কিছুক্ষণ। কেশের মোহে রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল মাহাতিম। ছোট ছোট উষ্ণ স্পর্শ করছিল মেহিনুরের কেশের মধ্যে। কেশের রাজ্য থেকে মুখ সরিয়ে বালিশ থেকে মাথা উঠালো। মেহিনুরের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি রেখে মনে মনে বলল, কাছে আছি বলে গুরুত্ব বোঝাতে পারছো না, দূরে চলে গেলে কি করবে? তীব্র আক্ষেপে নত হয়ে মাহাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে। গলার কাছ থেকে হাত সরিয়ে এলোমেলো চুলগুলো গলা থেকে সরাতে থাকে। অমনি কালো বিন্দু তুলল তিলটার দিকে চোখ আটকে যায় ওর। মেহিনুরের ঘুমন্ত মুখটা আরেকবার দেখে নিতেই আনমনে হেসে ফেলল। মাহাতিম গলার দিকে ঝুঁকে গেলে মেহিনুর সাথে ঘুমের ঘোরে চাপা আরতে আম্মা বলে উঠল। দেহের ক্লান্তি আর ঘুমের জোর এতটাই বেশি ছিল, মেহিনুর আবার বেঘোরে ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেল। কিছুই টের পেল না তখন। ভোরের আকাশটা নির্মল এখন, পাখির কিচিরমিচির ডাকে চারপাশে মুখরিত। গতরাতের বৃষ্টিতে সব ধুলো ময়লা ধুয়ে গেছে। গাছের পাতাগুলো সবুজ রঙে সজীব হয়ে উঠেছে। প্রাণবন্ত হয়ে গেছে আশেপাশের পরিবেশ। গ্রামের মানুষগুলো ঘুম শেষ জাগ্রত হচ্ছে এখন। কর্মকাণ্ডে যোগদানের জন্য কলপাড়ে প্রাতকাঞ্জ সম্পন্ন করছে তারা। গৃহিণী মহিলারা ঝাড়ু হাতে কোমর নুয়ে উঠোন সাফ করছে। পুরুষরা তর্জনী আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার কাজ সারছে। পরিশান্ত প্রকৃতি সকালের প্রথম রোদে ঝলমলিয়ে উঠেছে। হান্নান মোল্লা গতরাতে ঘুমাতে পারেননি। মেজ বউয়ের কাজকর্ম দেখে এক মুহূর্তের জন্য স্বস্তি পাননি। সুজলার সবসময়ের মতো আগে উঠে ঘরদুয়ার দেখতে থাকলো। মাহমুদা সকালে নাস্তা তৈরিতে আটা নিয়ে বসে পড়ল। বাকিরা খুবই আরাম আয়েশে ঘুমে ডুবে থাকলো। বিশেষ করে শেফালি আরও দেরি করে ঘুম থেকে উঠল। মেহিনুর ঘুমে ঢুলো চোখ দুটো শান্তভাবে খুলল। বড় একটা হাই তুলে হাতের তালুতে হাত ঢেকে নিল। চোখ দুটো কচলে হঠাৎ মাহাতিমের কথা মনে পড়ল। সাথে সাথে ধপ করে বিছানার দিকে উঠে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু মাহাতিম রুমের কোথাও নেই। মেহিনুর এলোমেলো চুলগুলো খোপা পাকাতে পা থেকে কাঁথা সরিয়ে নিল। বিছানা থেকে নেমে টেবিলের দিকে বন্ধ জানালাটা খুলে দিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। আকাশের উদাসী ভাব আজ আর নেই। মেঘাচ্ছন্ন রূপ এখন সাদা সাদৃশী ছেয়ে আছে। দূরের তোপান্তরের সোনালি রোদেল ঝিকিমিকি চলছে। মেহিনুর সেখান থেকে সরে এসে গোসল করে আসে। গায়ে সাদা শাড়ির সাথে গোলাপি রঙের ব্লাউজ পরে। ভেজা চুলগুলো গামছায় পেঁচিয়ে সোজা রুমে এসে ঢোকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে থাকে। মেহিনুর এক মনে চুল মুছতে থাকলে পিছন থেকে শেফালি নিঃশব্দে রুমে ঢুকে পড়ে। কোনো যুগ অনুভূতি ছাড়া রুমে ঢোকাটা ওর নিত্যদিনের বাজে স্বভাব। মেহিনুরকে ভয়াভয়ভাবে চমকে দিয়ে শেফালি চড়া গলায় তাচ্ছিল্যের হাসিতে বলল, তোর কপালে বিয়া জুটল তাইলে? মেহিনুর থতমত দৃষ্টিতে আয়নার থেকে মুখ ঘুরিয়ে শেফালির দিকে তাকালো। শেফালির দিকে চোখ উঠানোর সাহস করেও চোখ উঠাতে পারল না মেহিনুর। চুল থেকে গামছা সরিয়ে দ্রুত হাতটা নিচে নামিয়ে ফেলল। শেফালি এক কদম এগিয়ে এসে নতুন শাড়িটার ফেব্রিক দেখতে লাগলো। 3 আঙ্গুল চেক দিয়ে হাসতে হাসতে বলল, কম দামি কাপড়। এরপর যা হলো সেটার জন্য ঢপ খেলো দুজনই। শেফালি খুব চালাকি করে মেহিনুরের হাতটা মুচড়ে ধরার চিন্তায় ছিল, যেটা সে সুযোগ মতো সবসময় করতে আসে। কিন্তু সে চিন্তায় পানি ঢেলে মাহাতিম ব্যঙ্গ ভঙ্গিতে রুমে ঢুকে।
শেফালির চালাকি এক লহমায় বুঝতে না পারলেও ভালো কিছু যে করতে আসেনি সেটা ভালো মতো বুঝতে পেরেছে। শেফালি ও মাহাতিমের হুটহাট আগমন দেখে জোরপূর্বক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাহাতিম রুমে হাসি মুখে ঢুকছিল, কিন্তু শেফালির উপস্থিতি দেখে মেজাজটা চরমভাবে বিগড়ে গেল। শেফালিকে ইচ্ছেমতো অপমান করে তাড়াতে পারলে শান্তি লাগতো। মাহাতিম নিজেকে ধাতস্থ করে সহজাত কণ্ঠে বলল, আপনার আগমন যে ভালো লাগলো না মামি। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে কি প্রয়োজন? সেটা বলে একটু হেল্প করতে পারতাম। শেফালি এমন কথার প্যাঁচ দেখে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছিল না। অহেতুক কারণে শুধু হিহি করে হেসে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। শেফালি চলে গেলে মেহিনুর নিজের কাজে পুনরায় মনোযোগ দিল। আয়নার চুল মুছতে আর চোখে মাহাতিমি দেখতে পেল। একদম হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে মাহাতিম, যার গলার কলারটা গাঢ় নীল। মেহিনুরের কিছুটা পিছনে দাঁড়িয়ে সেও আয়নায় তাকিয়ে চুলের ব্রেকবাশ করছে। মেহিনুর আর চোখে তাকানোর বন্ধ করে গামছায় কানটা মুছে নিচ্ছে, কিন্তু গলার দিকে নজর পড়তেই তৎক্ষণাৎ ভ্রু দুটো কুঁচকে গেল। গলার কাছে কালো তিলটার উপর লাল হয়ে আছে, গোল করে রক্ত জমে জায়গাটা কেমন হয়ে গিয়েছে। মেহিনুর কপাল কুঁচকে জায়গাটার উপর আঙ্গুল বুলাচ্ছিল, কৌতূহল মনে বারবার জায়গাটার উপর জোরে চাপ দিচ্ছিল, কিন্তু আয়নার দিকে নজর যেতেই প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল। মাহাতিম আয়নায় তাকিয়ে দাম্ভিকতার সাথে পাঞ্জাবির বোতামগুলো লাগাচ্ছিল, কিন্তু মেহিনুর চাহনি দেখে সাথে সাথে বাঁকা ঠোঁট হেসে দিল মাহাতিম। মাহাতিমের কপটাচারী হাসি দেখে কপালের ভাঁজগুলো স্বাভাবিক হয়ে গেল মেহিনুরের। আকাশচুম্বী বিস্ময় নিয়ে হা হয়ে গেল সে।